72 সালে জামায়াতে ইসলামীর নিষিদ্ধের বা জামায়াতে ইসলামী রাজনীতি থেকে বাইরে থাকার বা দল হিসেবে বাইরে থাকার কারণ ওই সময় গোলাম আজম সাহেব মানে যিনি জামায়াতে ইসলামের প্রধান ছিলেন তার নাগরিকত্বই ছিল না, নাগরিকত্ব নিয়ে কথা ছিল। তিনিও আসলে মানে তার জীবনে যা দেখেছি বইয়ে আমি পড়লাম, তিনি বলছেন যে তিনি হজ করার নাম করে আসলে ম্যানচেস্টারে চলে গেলেন, সেটা উনি ওই সময় বলতেছেন এবং আলাদা পরিস্থিতি। তারপরও আমি বলি যে এই সিদ্ধান্তটা আসলে কে নেবে? একটা কম্পিটেন্ট কোর্ট, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, মাসকাত হাসান নাকি মাসুদ কামাল? মানে কে নিবেন আর কি এই সিদ্ধান্তটা যে আওয়ামী লীগ 3 বছর 5 বছর 9 বছর 29 বছর এটার বাইরে থাকবেন? এটা কে বা কে আমাদেরকে এটা পরিষ্কার করে বলছেন? আন্তর্জাতিক জি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া চলছে সেখানেই তো তথ্য উপাত্তের ভিত্তিতে এই সিদ্ধান্তটা আসার কথা। পরে এটা এক্সিকিউটিভ বডি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি এরকম কোনো সিদ্ধান্ত দিয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অবজারভেশন তো আছে, এখন ওরা সিদ্ধান্ত দেয়নি। এটা তো এক্সিকিউটিভ অর্ডারে হয়েছে। মানে কিন্তু আমি এইটার মধ্যে মাসকাত ভাই, আপনি জানেন মানে আমরা এতদিন ধরে এটা নিয়ে কথা বলে আসতেছি, আপনি দেখেন আমরা কিন্তু একটা খুব স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আলাপ করছি না খালেদ। আমরা একটা মানবতা বিরোধী অপরাধ ঘটে যাওয়ার পরে, একটা অভ্যুত্থান ঘটে যাওয়ার পরে, তার পরের বাস্তবতায় পরবর্তী সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা নিয়ে আলোচনা করছি। আমরা খুব স্বাভাবিক কোন পরিস্থিতির নিয়ে কিন্তু আলাপ করছি না, বা স্বাভাবিক একটি রাজনৈতিক দল নিয়ে আলাপ করছি। আমি আপনাকে মাসকাত ভাই এইটার প্রতি দৃষ্টি দিতে চাইতেছিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন 8 আগস্ট এসে ক্ষমতা নেন, এটা স্বাভাবিক পরিস্থিতি ছিল না। উনি তারপরে বিদেশ যাইতেন তো অনেক, তো বিদেশ গিয়ে অনেক জায়গায়, আমার যদ্দূর মনে পড়ে এটা কোথায় কারে ইন্টারভিউ দিতে গিয়ে আমার মনে নাই, কিন্তু উনি কিন্তু বলছেন যে তার সরকার কোনো জায়গায় মানে কোনো একটি রাজনৈতিক দলকে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছিলেন যে তার সরকার আসলে কোনো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে না, নিষিদ্ধের পক্ষে যে না, তিনি এটি নিষিদ্ধ না করে এটা বুঝাইতেছিলেন। 2025-এর মে মাসে যমুনা ঘেরাও করে এনসিপি, বিএনপি, জামাতে ইসলাম, আমি বিএনপিকে নাম জানি না, বিএনপি পরে এটা মানে অংশগ্রহণ না করলেও এটা বিরোধিতা করেন, এনসিপি আর জামাতে ইসলামীকে ওনাকে চাপ দিয়া এইটা আবার উনি করলেন। তাহলে আমি এটা কেমনে বুঝবো যে সিদ্ধান্তটা কে নিছে? মানে উনি কি অনিরাপদ নিজেরা বোধ করতেছিলেন সেজন্য করলেন সিদ্ধান্তটা? মানে কেন, কি জন্য নিলেন? যারা জুলাই অভ্যুত্থান সংগঠনের নেতৃত্ব দিয়েছে ওরা ওখানে শুধু আপনি যে বলছেন যে জামাত এনসিপি তা নয়, ওখানে বিএনপির মানে সব দলেরই তরুণ কর্মীরা যারা কিনা জুলাইয়ের সম্মুখ সমরে ছিলেন, তারা গিয়ে এই দাবি জানিয়েছে। যেহেতু তাদের সতীর্থরা নিহত হয়েছে, তাদের বন্ধুরা এখানে শহীদ হয়েছে, পঙ্গু হয়েছে, সেই কারণে তাদের পক্ষ থেকে ওই দাবিটা এসেছে যে এই দলটির নৈতিকতা আছে কিনা যে এই পরিস্থিতিতে রাজনীতি চালিয়ে যাবে। ওকে, দাবির প্রেক্ষিতে দাবি মানান নিয়ে আমার কোনো আপত্তি নাই। আমার বন্ধুরা শহীদ হয়েছে, আমার পাশের লোক গুলি খাইছে, সেই জন্য আমি এটা দাবি জানাই। কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান হিসেবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন সেটা পরিষ্কার ছিল, সেটা আইনানুগ ছিল, সেটার ক্ষেত্রে উনি পরে দিয়ে গিয়ে আবার সুপ্রিম কোর্টের ব্যাখ্যা চাইছেন বা এটার মধ্যে একটা মামলা করছেন, এরকম কোনো কিছু আপনি দেখছেন বা এখন পর্যন্ত দেখেন? মানে কেন এই মানে এই পজিশনটা কেন? আপনি আরো একটা ব্যাপার দেখেন যে এটা কিন্তু অনেক সময় পরে এসে করা হলো। মাঝের সময়টাতে আপনি যে কথাটা নিজেই কামাল ভাইকে একটু আগে জিজ্ঞেস করলেন যে বিন্দুমাত্র অনুতাপ কি কোথাও দেখা গেছে? তা কিন্তু দেখা যায়নি। মানুষ তো একটা ভুল করে ভুল স্বীকার করে। অনেক সময় কিন্তু একটা গুডউইল জেস্চার থাকলে তখন জনমত সেইভাবে প্রভাবিত হয় যে হ্যাঁ, মানুষটা এরকম একটা অপরাধ করেছিল, এরকম একটা ভুল করেছিল, এখন তারা অনুতপ্ত। তখন কিন্তু ওইভাবে পাবলিক সেন্টিমেন্টটা কাজ করতো না। আপনার কিন্তু পাবলিক সাইকি কিন্তু জুলাই গণ অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের ম্যান্ডেটেই কিন্তু ও ইউনূস সরকার, সেই ম্যান্ডেটেই ইলেকশন, সেই ইলেকশনেই আজকের বিএনপি সরকার, এই পুরো ঘটনা বলে কিন্তু একটা ডোমিনো এফেক্ট। রিমোর্স নিয়ে একটু ডেভিলস অ্যাডভোকেট হয়ে একটু বলি, আওয়ামী লীগ সরকারে যারা ছিলেন বা আওয়ামী লীগের যারা সমর্থন করেন তাদের রিমোর্স দেখানোর কোনো সুযোগই ছিল না। দূরবর্তীভাবে আওয়ামী লীগের সাথে কোনো যোগসূত্র থাকলেও ঘর জ্বালায় দেওয়া হয়েছে, দোকান জ্বালায় দেওয়া হয়েছে, ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, বিদেশে পালায় যেতে হয়েছে। এখন আপনি রিমোর্সটা কার কাছে দেখাবেন? মানে আপনার কাছে কি কোনোভাবে মনে হয়েছে যে
এই আওয়ামী লীগ যারা সমর্থন করে বলে আমরা যাদেরকে বলতেছি, তাদের প্রতি আপনার মানে বিন্দুমাত্র ন্যায় বিচার করার মানসিকতা আমাদের ছিল? কি কারণে ছিল না সেটা অন্য কথা। আমরা জুতার মালা দিতেছি, আমরা শিক্ষকদেরকে চড়ায়া থাপড়ায়া এখান থেকে বাইর করে দিতেছি, আমরা বলতেছি এইটাই আমরা করব, এবং আমরা জিজ্ঞেস করতেছি ভাই এটা করে কি তোমরা ঠিক করতেছো? এখন আমরাও দোষর ট্যাগ খাচ্ছি। আমার স্যার আমাকে বলতেছে আপনার কথা ফেসিসদের পক্ষে চলে যাচ্ছে, আলী রিয়াজ প্রফেসর। তো এইটা ওরা কেমনে রিমোর্স দেখাবে মাসকাত ভাই, আপনি আমাকে একটু বলেন। ব্যাপারটা হচ্ছে যে এই আওয়ামী লীগ তার কৃতকর্ম যখন তারা যে কাজগুলো করছিল ওই সময় কিন্তু বারবার ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করেছেন যে আমরা যদি ক্ষমতা থেকে চলে যাই আমাদের পিঠে চামড়া থাকবে না, আমাদের 1 লাখ মানুষ মারা যাবে। অতদূর পর্যন্ত ঘটনাটা যায়নি। হ্যাঁ, আপনি কিন্তু অন্তত এটা আমাদের দেশের জনগণকে আপনার দিতে হবে যে তারা অতদূর যায়নি। আরো একটা ঘটনা আপনি আপনি আরো একটা ঘটনা যেটা উল্লেখ করলেন না, সেটা হচ্ছে যে ঢাকা শহরে বা ফেসবুকে আপনি যেরকম সম্পর্ক দেখেন, গ্রামে কিন্তু সম্পর্কগুলো ঠিক ওই রকম। গ্রামে আপনি দেখবেন যে ঠিক বাংলাদেশের 64টা জেলায় স্কুল কলেজ থেকে টিচারদের থাপড়ায় বাইর করানো হয়েছে। এমন কোন জেলা নাই যেখানে কলেজের শিক্ষকরা যদি দলীয় কর্মীর মতো আচরণ করে থাকে, টিচার যদি জুলাই মাসে এই হত্যাযজ্ঞকে সমর্থন করে থাকে এবং সে টিচার যদি ওইখানে ধরেন একজন ফ্যাসিস্টের মতো আচরণ করে থাকে, তাহলে শিক্ষক হিসেবে তার নৈতিকতা প্রশ্নবিদ্ধ হয়। আমি যাই হোক, আমি ওটার এত ডিটেলে যাচ্ছি না, কিন্তু আপনাকে আমি একটা জায়গায় নিয়ে যাই যে এই বিএনপির লোকেরাই কিন্তু বা এই জামাতের লোকেরাই কিন্তু আওয়ামী লীগের অনেককে শেল্টার দিয়েছে। ধীরে ধীরে দেখবেন যে গ্রামগুলোতে কিন্তু এক ধরনের রিকনসিলিয়েশন হয়ে গেছে, 2 বছরে আরো হবে। আপনি যে আশঙ্কাটা করছেন সেটা আসলে বড়দের মধ্যে, হ্যাঁ, বিগ শটদের মধ্যে। সেই জায়গাটা রিজলভ করতেই বেশি প্রবলেম হয়। গ্রামের মানুষকে নিয়ে বেশি চিন্তা করেন না। ঢাকা থেকে বেরোলেই কিন্তু বাংলাদেশটা মোটামুটি আমি কিন্তু